কারণ মধ্যপ্রাচ্যের বেশিরভাগ দেশই তারা কিন্তু এইটুকু বুঝতে পেরেছে যে আমেরিকা তাদেরকে সিকিউরিটি দিবে না। এই যুদ্ধটা এই সারা বিশ্বের ওয়ার্ল্ড অর্ডারে নতুন একটা পরিবর্তন আনবে। এই সমস্ত ওয়ার্ল্ড অর্ডারে নতুন একটা পরিবর্তন আনবে, মধ্যপ্রাচ্যে একটা বড় পরিবর্তন আনবে। তো সৌদি আরব অলরেডি বলে দিয়েছে যে আমরা আমাদের ভূমিকে ব্যবহার করতে দিব না। টেকনোলজিক্যাল সাপোর্ট গুলাই চায়না দিচ্ছে, যে ইরান এখন এমন একটা জায়গায় আছে যে ইরানের মিসাইল আছে, লঞ্চার আছে, নিউক্লিয়ার হয় তাদের আছে, অথবা তাদের সব কাঁচামাল আছে, টেকনোলজি আছে, সব আছে। ইউএসএ ট্রুপস আপনার ইরানে পাঠানো মানে হলো, মানে আপনি একটা মৃত্যু কূপের ভিতরে পাঠাচ্ছেন। আমেরিকান যে বেস গুলো আছে মিডিল ইস্টে, এগুলা কি ইরানকে আক্রমণ করতে পারবে কিনা, কিংবা এই বেস গুলা যে তৈরি হয়েছিল না, এই সব বেস গুলা তৈরি হয়েছিল কোল্ড ওয়ার আমলে। আহ, আমেরিকা সোভিয়েত ইউনিয়নের সেই কোল্ড ওয়ার, এটা আসলে মিডিল ইস্টকে ডোমিনেট করার জন্য মেনলি, এটা ইরানকে মাথায় রেখে করা হয় নাই। তো এখন আহ, আমরা যদি দেখি যে অপশন গুলা কি আছে আমেরিকা। আহ, আচ্ছা, প্রথমে হলো ইরানের কথায় আসি। ইরান এই যুদ্ধটাকে সামনে রেখে তারা জানে যে ইসরায়েল এবং আমেরিকার একটা স্ট্র্যাটেজি হলো টপ লিডারদেরকে মেরে ফেলা, হায়ার এশেলনদেরকে শেষ করে দেওয়া। এবং এরা, এদের স্ট্র্যাটেজি, এদের ডক্ট্রিনে এরকমই আছে যে একটা সাপের মাথা কেটে দিলেই তো সে হয়ে গেল। এইটাকে মাথায় রেখেই ইরান তার সমস্ত সিকিউরিটি অ্যারেঞ্জমেন্টটা ওই যে মোজাইক ডিফেন্স সিস্টেম তারা সাজিয়েছে। এই মোজাইক ডিফেন্স সিস্টেমটা কি, সে একটা দেওয়ালে যদি সে মনে করেন 1,000 টাইলস লাগানো আছে, আপনি এক একটা ঢিল ছুড়লেন, একটা টাইলস ভাঙবে, দুইটা টাইলস ভাঙবে, অনেক টাইলস ভাঙবে, বাট দেওয়াল কিন্তু ঠিক থাকবে। তো এ কারণে ইরান তার সমস্ত কমান্ড সিস্টেমটাকে ডিসেন্ট্রালাইজ করে ফেলেছে, প্রদেশ ভিত্তিক, জেলা ভিত্তিক ডিসেন্ট্রালাইজ করে ফেলেছে। এই ডিসেন্ট্রালাইজটা ওয়েস্টার্ন ওয়ার্ল্ডের সব থেকে বড় প্রবলেম হয়ে গেছে, যে তারা দেখছে যে তাদের যে ডক্ট্রিন, তাদের যে নীতিমালা ছিল, এটা কাজ করছে না, কারণ কমন এশালন তারা খুঁজে পাচ্ছে না। দ্বিতীয়ত, আহ এরপরে যেটা হলো যে তারা যদি নেগোশিয়েট করতে চায়, কার সাথে করবে? তো এবং এখন কথা থাকতে পারে যে এই যে এত ওয়াইড আকারে যে ডিসেন্ট্রালাইজ করে ফেলা হলো ইরানের কমান্ড, যেখানে রিজিওনাল কিংবা একেবারে জেলা ভিত্তিক কমান্ডার সে ইন্ডিপেন্ডেন্ট ডিসিশন নিচ্ছে, এগুলো কোঅর্ডিনেশনটা কিভাবে হচ্ছে? এই টেকনোলজি, এই যে এই যে অর্কেস্ট্রেশন যেটা, এই যে এই এক হারমোনিতে আনা যাতে করে সবার মিশন ঠিক থাকে, এই টেকনোলজিক্যাল সাপোর্ট গুলাই চায়না দিচ্ছে। এই টেকনোলজিক্যাল সাপোর্ট গুলাই চায়না দিচ্ছে। আমি যেটা আজকের একটা খবরে দেখলাম যে গতকাল ইরানের একটা বড় ক্ষতি হয়েছে, যে আপনার থাকে যে সে, আপনার একটা ডিভাইস আছে, আমার একটা ডিভাইস আছে, আমরা এই দুইটা ডিভাইস ইন্টার কানেক্ট করে ফেলে দিতে পারি, সো দ্যাট উই ক্যান শেয়ার এভরিথিং। তো এরকম একটা বড় জায়গা ইরানের ক্ষতি হয়েছে গতকালকে। তো এখন ইসরায়েল এবং ইউএস এর সামনে দুইটা অপশন আছে। একটা হলো গ্রাউন্ড ট্রুপস আপনার ইরানে পাঠানো, অথবা লিমিটেড আকারে নিউক্লিয়ার অ্যাটাক করা। তো এক্ষেত্রে বিশেষজ্ঞরা যেটা বলছেন, প্রথমত ইসরায়েলের যে নিউক্লিয়ার প্লান্ট এবং যে জায়গাগুলো আছে, এইটা মিসাইলে ভয়াবহভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। ইরানের মিসাইলে ইসরায়েলের যে নিউক্লিয়ার যে লোকেশনটা আছে, ভয়াবহভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। দ্বিতীয়ত, ইরান অনেক বড় দেশ, লিমিটেড যদি নিউক্লিয়ার অ্যাটাক করে, আপনি কোন জায়গায় করবেন? তো ইরান এরকম বেশ কয়েকটা অ্যাটাক সে সার্ভাইভ করবে। আপনি হয়তো একটা করবেন, দুইটা করবেন, সমগ্র ইরান মিলে তো করবেন না। বাট ইসরায়েল তো সার্ভাইভ করবে না। তো তো কনসিকুয়েন্স তো ইসরায়েলেও আসবে। এবং একই সাথে যেটা বিশেষজ্ঞরা বলছেন ইসরায়েলে যে ইরান ফেলবার মতো, এমন একটা নিউক্লিয়ার অ্যাটাক জায়গা, করবার মতো সেই ফ্যাসিলিটিস আসলে ইরানের হাতে আছে কিনা, আমি সেটাই একটু মানে যদিও এইখানে এইখানেই সঠিক সাগর ভাই, এইখানেই আপনার ওয়েস্টার্ন যে মানে আপনার ওয়েস্টার্ন যে পণ্ডিতরা আছেন, তারাই বলছেন যে ইরান এখন এমন একটা জায়গায় আছে যে ইরানের মিসাইল আছে, লঞ্চার আছে, নিউক্লিয়ার হয় তাদের আছে, অথবা তাদের সব কাঁচামাল আছে, টেকনোলজি আছে, সব আছে, তারা 2-4 দিনের ভিতরে সেটা করে ফেলে দিবে। তার মানে, মানে সবকিছু আছে ইরানের হাতে, তাদের মিসাইল আছে, লঞ্চার আছে, ক্যাপাবিলিটি আছে, কাঁচামাল আছে। আইদার তাদের কাছে নিউক্লিয়ার আছে, অথবা যদি না থাকে, আপনি যখন অ্যাটাক হয়ে গেলেন, তখন আপনার কোনো অপশন নাই। তখন আপনি সেটা খুব ইমিডিয়েটলি করে ফেলবেন। এবং রাশিয়া এই সিগন্যালটা দিয়েছেও, রাশিয়া অলরেডি এই সিগন্যালটা দিয়েছেও। তার মানে এইটাও একটা বড় অপশন হচ্ছে না। সেকেন্ড অপশন হলো যে সত্যিকার অর্থেই যদি ইরানকে
ইভেন যদি আপনি হরমুজ প্রণালীটাকেও আপনার কন্ট্রোলে নিতে চান, এই হরমুজ প্রণালীর নিয়ে ইরানের যে বর্ডারটা, এই পুরা এলাকাটা হলো মাউন্টেনিয়াস এলাকা। এবং এই এলাকা পাহাড়ের ভিতরে, পাহাড়ের গ্যাপে ইরান অনেক বছর ধরে তারা এই জায়গাগুলো তৈরি করেছে এই হরমুজ প্রণালীকে করার জন্য। এবং এই ইরান হরমুজ প্রণালীটিকে কন্ট্রোল করার জন্য ক্যাপাবল। তো এখন ইরানের কন্ট্রোলটা নেওয়ার জন্য সেকেন্ড অপশন কি? গ্রাউন্ড ফোর্স। গ্রাউন্ড ফোর্সটা কারা পাঠাবে? ইসরায়েল পাঠাবে এবং আমেরিকা পাঠাবে। ইসরায়েলের ক্ষেত্রে পণ্ডিতরা বলছেন যে ইসরায়েলের ক্ষেত্রে এই ক্ষেত্রে হলো পাঠানোটা ইম্পসিবলের মতো। কারণটা হলো ইসরায়েলের তাদের ভূখণ্ড রক্ষা করার জন্য তারা তো আবার ওদিকে হামাস, হিজবুল্লাহ এই ফ্রন্টটাও তো তাদের কাছে ওপেন। এবং পণ্ডিতরা বলছেন যে আহ, হামাস এবং হিজবুল্লাহর তাদের 1 লাখের মতো যোদ্ধা আছে এবং তাদের ইকুইপমেন্ট আছে। তো যখনই ইসরায়েল তার গ্রাউন্ড ফোর্স অন্য কোথাও লিমিটেড আকারে মুভ করবে, তখন তখন এই হামাস এবং হিজবুল্লাহর যে ফোর্সটা আছে এরা তখন ইসরায়েলের ভেতরে যাওয়ার চেষ্টা করবে এবং যাবে। এবং ইসরায়েলের যে ডক্ট্রিন, যুদ্ধের যে ডক্ট্রিন অথবা স্ট্র্যাটেজিটা, যে তাদের ডক্ট্রিনটা এরকম যে তারা যুদ্ধ করবে ইসরায়েলের বাইরে, ইসরায়েলের ভিতরে তারা কখনো যুদ্ধ করবে না। এবং এই কারণে পণ্ডিতরা বলছেন যে কোনো কারণে হামাস অথবা হিজবুল্লাহ যদি ইসরায়েলের ভেতরে যে একটা ছোট শহরও দখল করে নিতে পারে, ইভেন 24 ঘন্টার জন্যও দখল করে নিতে পারে, তখনও ইসরায়েল এই যুদ্ধটা থামিয়ে দিবে। তার মানে তাদের কনক্লুশনটা হলো এরকম যে ইসরায়েল হলো এখন বাধা। ইসরায়েলের যে রাফলি 1 লাখের মতো, 1 লাখের একটু বেশি এর মতো যে গ্রাউন্ড সোলজারটা আছে, এবং তারা এমন ভাবে অকুপাইড আছে, সেখান থেকে যে আপনার ইরানে ডিপ্লয় করা অসম্ভব। এটা একটা ব্যাপার। আর দ্বিতীয় ব্যাপার হলো যে এই গ্রাউন্ড ফোর্স পাঠানোর ক্ষেত্রে ইসরায়েলের ক্ষেত্রে দুইটা দেশের ভূমি লাগবে, একটা হলো সৌদি আরব আর একটা হলো ইরাক। তো সৌদি আরব অলরেডি বলে দিয়েছে যে আমরা আমাদের ভূমিকে ব্যবহার করতে দিব না। আর ইরাকের উপরে এখন আমেরিকার থেকে ইরানি কমান্ড বেশি কাজ করছে ইরাকে। তো এই একটা বিষয় আছে। আর দ্বিতীয় বিষয় হলো ইউএসএ ওইখানে আসবে কিনা। ইউএসএ এখানেও ওয়েস্টার্ন মিডিয়ার পণ্ডিতরা বলছেন যে ট্রাম্প যতই করুক, ইউএসএ ট্রুপস আপনার ইরানে পাঠানো মানে হলো, মানে আপনি একটা মৃত্যু কূপের ভিতরে পাঠাচ্ছেন, উইথ নো ফিউচার। ইরান কুর্দিদের যেটা কোনোভাবেই করার চেষ্টা করছে আফগানিস্তান না, সেটা কি, ইরান। সেটার আউটকাম কেমন আসবে? হ্যাঁ, আমি বুঝতে পারিনি সাগর ভাই। মানে কুর্দিদেরকে নিয়ে যে ষড়যন্ত্র করতেছে সেটার আউটকাম কেমন আসতে পারে? ছোট্ট করে শেষ করবেন, আমরা প্রায় শেষের পথে। হ্যাঁ হ্যাঁ, আমি শেষ করে দিচ্ছি এখানে। তো না, এখানে আরো কয়েকটা, যে ইরানের ভিতরে শুধু কুর্দি না, ইরানের ভিতরে আরো কয়েকটা জনগোষ্ঠী আছে, কয়েকটা শিয়া সুন্নি তো আছেই, বাট বাকি সবাই একতাবদ্ধ আছে কুর্দিরা ছাড়া। তো ইউএসএ এবং ইসরায়েল চেষ্টা করছে এই গ্রাউন্ড ফোর্স, এই কাজটা কুর্দিদের মাধ্যমে করানো, এই কাজটা অন্য কোনো ইসলামিক দেশগুলোর মাধ্যমে করানো। ইসলামী দেশগুলো রাজি হচ্ছে না, কুর্দিদেরকে দিয়ে তারা চেষ্টা করছে। এবং যেটা আমরা খবর পেলাম যে কুর্দি নেতাদের সাথে কিন্তু রীতিমতো বৈঠক করছে মোসাদ এবং সিআই এর বিভিন্ন লেভেলের, যাতে করে কুর্দিরা আপনার ইরানে তারা ওই গ্রাউন্ড অ্যাটাক করে। বাট এখনো পর্যন্ত তারা নাকি এই ধরনের কোনো প্রোগ্রেসিভ ডেভেলপমেন্ট করতে পারে নাই। এই ধরনের ডেভেলপমেন্ট করতে পারে নাই কারণ ইরানের ভেতরেও একটা অংশ কুর্দি আছে। কুর্দি কিন্তু একটা বড় এলাকা, একটা অংশ ইরানে, একটা অংশ ইরাকে, একটা অংশ টার্কিতে, মানে ওই বিশাল একটা কুর্দি ল্যান্ড আছে আর কি। তো আহ, এখন পর্যন্ত কোনো এখন পর্যন্ত কোনো রকম প্রোগ্রেসিভ ডেভেলপমেন্ট করতে পারে নাই। তো এখন যদি হাইয়েস্ট কোনটা হবে এটাও বিএস এর একটা অপশন। হাইয়েস্ট কোনটা হবে, যে তারা ইউএসএ চেষ্টা করবে যে ইরানকে একটু ডিভাইড করে ফেলা, এই কুর্দি ল্যান্ড, অন্য ল্যান্ড, আরেকটা ল্যান্ড, এভাবে একটু ডিভাইড করে ফেলা। তো পণ্ডিতরা এই ক্ষেত্রে বলছেন যে অন্যটা সম্ভব হবে না, হাইয়েস্ট সাকসেসফুল হতে পারে হয়তো কুর্দিরা ইউএসএ এবং ইসরায়েলের সহায়তায়, তাদের টেকনোলজি এবং অস্ত্রপাতি সবকিছু সহায়তায় মেবি হয়তো কুর্দি এই জায়গাটা তারা হয়তো স্বাধীন না হলেও এই জায়গাটা হয়তো থাকবে না, মানে আলটিমেটলি ইরানের আউট অফ কন্ট্রোল চলে যাবে, এই একটা সম্ভাবনা আছে। তো আর আমার শেষ কথা যেটা হলো যে এই যুদ্ধটা এই সারা বিশ্বের ওয়ার্ল্ড অর্ডারে নতুন একটা পরিবর্তন আনবে। এই সমস্ত ওয়ার্ল্ড অর্ডারে নতুন একটা পরিবর্তন আনবে, মধ্যপ্রাচ্যে একটা বড় পরিবর্তন আনবে। আমরা পরিবর্তনের অলরেডি দেখছি, কারণ মধ্যপ্রাচ্যের বেশিরভাগ দেশই তারা কিন্তু এইটুকু বুঝতে পেরেছে যে আমেরিকা তাদেরকে সিকিউরিটি দিবে না।
সব থেকে ক্রুশিয়াল মোমেন্টে তারা নিজের পয়সা দিয়েই তো আমেরিকান যে বেসগুলো আছে মিডল ইস্টে, এই বেসগুলোর ব্যয়ভার তো মিডল ইস্টের দেশগুলোই বহন করে। তারা নিজের বাজেট দিয়ে যে আমেরিকান যে বেসগুলো মেনটেন করতো তারা কিন্তু তাদের সিকিউরিটি সত্যিকার প্রয়োজনের সময় দিবে না। এটা হলো এক নাম্বার। মিডল ইস্টের ওরা বুঝতে পেরেছে যে ইসরায়েল আমেরিকার জন্য সব সময় প্রায়োরিটি ওয়ান। মিডিল ইস্টের দেশগুলা তাদের প্রায়োরিটি অনেক নিচে। এইটা মিডিল ইস্টের নেতাগুলোও বুঝতে পেরেছে, সাধারণ মানুষগুলোও বুঝতে পেরেছে। এই সবকিছু মিলে এই যুদ্ধটা, আমার ধারণা আপনি এক সপ্তাহ পরেই এটার একটা মোটামুটি মানে এই এন্ডিং এর একটা সিগন্যাল আপনি দেখতে পাবেন, যে এটা কোন দিকে যাচ্ছে। এন্ডিং এর একটা একটা দেখতে পারবেন। তবে ইরানিরা কোনোভাবে আত্মসমর্পণ করবে না, এতে আপনি না, ইরানিরা এমন একটা জাতি, তারা আত্মসমর্পণকে ভয় পায়, তারা মৃত্যুকে ভয় পায় না। তারা এরকম একটা গৌরবের জাতি তারা আত্মসমর্পণ করবে না, তারা যুদ্ধ চালিয়ে যাবে। এবং ইরানের এবং ইসরায়েলের তো অনেক ক্ষতি হয়েছে। এবং আমার শেষ কথা হলো যে ইরান যে টিকে যদি যায়, ইরান টিকে গেলে কিন্তু 1000 বছর ধরে ইরান বিজয়ী হয়ে থাকবে এবং এই ওয়ার্ল্ড অর্ডারটা ইরান চেঞ্জ করে দিবে। এই যুদ্ধের ফলশ্রুতিতে ওয়ার্ল্ড অর্ডারটা চেঞ্জ হবে ইনশাআল্লাহ। নিজেদের পক্ষেই থাকবে, মধ্যপ্রাচ্যের হিসাব নিকাশ একদম উল্টে যাবে, পরিবর্তন হয়ে যাবে বিশ্বাস করি। জি, ধন্যবাদ আপনাদের তিনজনকে ধন্যবাদ। প্রিয় দর্শক, আমি তো কন্টিনিউয়াসলি ইরান বিষয়ে প্রতিনিয়ত এই শো করছি, আলোচনা করছি। আপনারা কি এই আলোচনাটা কন্টিনিউ দেখতে চান কিনা, নাকি বাংলাদেশ বিষয়েও কথা বলবো, সেটি কতটা দেখতে চান? আপনাদের মতামত আশা করছি আপনারা কমেন্ট বক্সে লিখবেন। আপনাদের জন্যই সবসময় কষ্ট করে অতিথিদেরকে আনি এবং আপনাদেরকে অবগত করি সকল বিষয় নিয়ে। আপনাদের মতামত অবশ্যই আমরা কামনা করছি। ধন্যবাদ, ভালো থাকবেন। অবশ্যই ফেস দ্য পিপলের ইউটিউবের যে চ্যানেলের সেখানে বেল আইকনটি রয়েছে সেটিকে হিট করবেন, তাহলে অল যে অপশনটি দেওয়া আছে সেটিতে ক্লিক করলে প্রতিনিয়তই আমাদের অনুষ্ঠান করে লাইভ দেখতে পারবেন। ধন্যবাদ আপনার।